সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাসের সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কে বলছে সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতের সঙ্গে চুক্তি বাতিলের ভাইরাল হওয়া তালিকা সঠিক নয় জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের তিনি জানান, চুক্তি বাতিল হয়েছে মাত্র একটি, আরও কয়েকটি নিয়ে পর্যালোচনা চলছে। উপদেষ্টা জানান, ত্রিপুরায় ৩ বাংলাদেশকে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকার চিঠির জবাব দেয়নি দিল্লি। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সব দাবি মানা সম্ভব নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে থাকা চুক্তিগুলো নিয়ে কোনো অগ্রগতি ছিল না। সম্প্রতি চুক্তি বাতিলের একটি তালিকা পাওয়া গেছে, যা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই নিয়ে চলছে নানান আলোচনা। যে তালিকাটা এসেছে, পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভাইরাল হওয়া এই তালিকা সঠিক নয়, বাতিল হয়েছে মাত্র একটি চুক্তি। যে তালিকাটা এসেছে ওখানে এটা সঠিক নয়, এর অধিকাংশ এক্সিস্ট করে না আদৌ। একটি মাত্র চুক্তি গার্ডেলিজের সাথে, গার্ডেলিজ শিপইয়ার্ডের সাথে যে চুক্তিটা বাতিল করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে উপদেষ্টা আলাপকালে উঠে আসে ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার প্রসঙ্গটিও। উপদেষ্টা বলেন, এ বিষয়ে ঢাকার দেয়া চিঠির উত্তর দেয়নি দিল্লি। অবশ্যই কোনো দেশের আইনই এটা অ্যালাউ করে না, আমাদের দেশের আইনেও এটা অ্যালাউ করে না, ভারতের আইনেও অ্যালাউ করে না। কাজেই আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া চাই। সম্প্রতি নির্বিচারে গ্রেপ্তার বন্ধ করা ও আওয়ামী লীগের কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ প্রধান উপদেষ্টাকে বেশ কিছু আহ্বান জানায় ৬টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। এ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তাদের সব দাবি মানা সম্ভব নয়। হিউম্যান রাইটস সংগঠনগুলি তাদের কাজ করবে, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে যখন কোনো কনসার্ন আসে সেটাকে আমরা বিবেচনা নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়। পাকিস্তানের অর্থমন্ত্রী বাংলাদেশে আসছেন। এ বিষয়ে উপদেষ্টা বলেন, দেশটির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। চাই যে পাকিস্তানের সাথে সহযোগিতা পারে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। শ্রমবাজারে ঘাটতি পূরণে ৫ লাখ শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মেলোনি সরকার এবার নন ইউরোপীয় ৩৮টি দেশ থেকে কর্মী নেবে, যার মধ্যে বাংলাদেশে রয়েছে। তবে এবারের আবেদন প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ হবে বলে বার্তা দিয়েছে রোম। জানিয়েছে, শুধুমাত্র দক্ষ কর্মী এবং নিবন্ধিত মালিক বা স্পন্সররাই আবেদন করতে পারবেন। বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি প্রতি বছরই শ্রমবাজারে ঘাটতি পূরণের লক্ষ্যে বহু বিদেশি কর্মী নেয় দেশটি। এমন আবহে ৩ বছর মেয়াদী ৫ লাখ শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নেয় ইতালি। মেলোনি সরকার এসব ভিনদেশি কর্মী নেবে নন ইউরোপীয় ৩৮টি দেশ থেকে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। জর্জিয়া মেলোনি প্রশাসন জানিয়েছে, এবারের আবেদন প্রক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি কঠোর ও স্বচ্ছ। শুধুমাত্র দক্ষ কর্মী ও নিবন্ধিত মালিক বা স্পন্সররাই আবেদন করতে পারবেন। ভিসা দিতে হলে প্রত্যেক নিয়োগদাতার থাকতে হবে পূর্ণাঙ্গ ও যাচাইযোগ্য তথ্য, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। স্পন্সর ভিসায় শ্রমিক নেয়ার আবেদন প্রক্রিয়া শুরু ২৩ অক্টোবর থেকে, চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। আগাম ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। সংশ্লিষ্টদের আশা, এবার স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে বাংলাদেশিদের ইতালি ভিসা পেতে আগের মতো হয়রানির শিকার হতে হবে না। আসমাতুলি, নিউজ 24। দর্শক, আমরা এই বিষয়ে কথা বলবো সহকর্মী সাইফুল ইসলামের সঙ্গে। তিনি ইতালির মিলান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। সাইফুল, শ্রমবাজারে ঘাটতি পূরণে ৫ লাখ শ্রমিক নেবে ইতালি। শুধুমাত্র দক্ষ কর্মী বা নিবন্ধিত মালিক বা স্পন্সররাই আবেদন করতে পারবেন বলে জানা গেছে। এক্ষেত্রে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের সুযোগ কতটুকু জানাবেন আমাদের? ধন্যবাদ আসিফ। কর্মী সংকট কাটাতে এবং অবৈধভাবে ইতালিতে প্রবেশ বন্ধ করার জন্য কিন্তু মেলোনি সরকার আগামী ৩ বছরে প্রায় ৫ লাখ কর্মী ঘোষণা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালে হচ্ছে ১,৬৪,৮৫০, পরবর্তী বছর ২০২৭ সালে আসবে ১,৬৫,৮৫০ এবং তার পরবর্তীতে আসবে হচ্ছে ১,৬৬,৮৫০ জন শ্রমিক। এই তালিকায় রয়েছে নন ইউরোপিয়ান, অর্থাৎ ইউরোপের বাইরের প্রায় ৩৮টি দেশ তালিকা রয়েছে বাংলাদেশও। তবে বাংলাদেশ এবার বিগত দিন থেকে কিন্তু এই বছর এবারের যে আবেদন প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ হবে বলে জানিয়েছেন জর্জিয়া মেলোনি সরকার বা স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এর পরিপ্রেক্ষিতে হচ্ছে চলতি মাসের ২৩ অক্টোবর, অর্থাৎ আগামী ২৩ অক্টোবর থেকে অগ্রিম ফর্ম পূরণ করা শুরু হবে, সকাল ৯টা থেকে শুরু হবে এবং এই ফর্ম পূরণ চলবে হচ্ছে ৭ ডিসেম্বর পর্যন্ত।
পরবর্তীতে যে ক্লিক দিয়েছে অর্থাৎ আবেদনটি সম্পন্ন হবে হচ্ছে 12 জানুয়ারিতে। এগ্রিকালচার যে সেক্টর আছে সেই এগ্রিকালচার সেক্টরের আবেদন হবে 12 জানুয়ারিতে। পরবর্তীতে যে টুরিস্ট সেক্টর আছে টুরিস্টের আবেদন হবে 9 ফেব্রুয়ারিতে। এরপর যেটি স্পন্সর বলে থাকি আমরা, স্পন্সর হবে 16 ফেব্রুয়ারিতে। এবং যে ডোমেস্টিক সেক্টর বা বৃদ্ধদের দেখাশোনার যে সেক্টরটি আছে সেই সেক্টরের আবেদন হবে 18 ফেব্রুয়ারিতে। এবছর হচ্ছে আবেদনের পূর্বে মালিকের যত ইনকাম ট্যাক্স রয়েছে এবং যত ধরনের ডকুমেন্টস রয়েছে সব ডকুমেন্টস গুলো আগে থেকে যাচাই বাছাই করে নেওয়া হবে। তবে মাঝখানে যে দালাল চক্র আছে সবাইকে দালাল চক্র থেকে সাবধান থাকার জন্য পরামর্শ দিয়েছেন ইতালির বাংলাদেশ দূতাবাস। আমার কাছে এই ছিল আসিফ, ধন্যবাদ। সাইফুল, আপনাকে ধন্যবাদ। বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় খাত হয়ে উঠেছে এসি মেকানিক্যাল শিল্প। এই খাতে সফলতার স্বপ্ন বুনছেন অনেক রেমিটেন্স যোদ্ধা। তবে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। এমন আবহে দ্রুত ভিসা চালু করতে কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান প্রবাসীদের। বাহরাইন থেকে আরিফুল ইসলামের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের লাস ভেগাস খ্যাত তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ ছোট্ট দ্বীপ রাষ্ট্র বাহরাইন হয়ে উঠেছে একটি প্রধান অর্থনৈতিক কেন্দ্র। দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিদেশি কর্মী ও প্রবাসীদেরও আকর্ষণ করছে। শিল্প বাণিজ্যে অপার সম্ভাবনা থাকায় বাড়ছে বিনিয়োগ, সেই সঙ্গে বাড়ছে শিল্প কারখানা, বাড়ছে এয়ার কন্ডিশনের ব্যবহারও। এয়ার কন্ডিশন রিপেয়ার খাতে সফলতার স্বপ্ন বুনছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এই সেক্টরটাতে আমি বলবো এখানে খুবই সম্ভাবনাময় একটা সেক্টর। এখানে আমাদের মিডল ইস্টে এই সেক্টরের চাহিদা আছে এবং যারা করতেছে তারা ভালো করতেছে। তবে এই খাতে বাংলাদেশি কর্মীদের অপার সুযোগ থাকলেও চাহিদার তুলনায় রয়েছে শ্রমিক সংকট। দেশটিতে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। আমাদের এখানে কাজের চাহিদা অনেক আছে। এখানে বাংলাদেশের ওয়ার্কারের প্রয়োজন। আমরা অন্য দেশি ওয়ার্কার নিয়ে এখন এখানে কাজ করতেছি। আমাদের অনেক কমিউনিকেশন অনেক সমস্যা হইতেছে। বাংলাদেশি ওয়ার্কার থাকলে আমাদের নিজেদের জন্য অনেক ভালো হয়। আমাদের ভিসা জটিলতার এই সমস্যা, কর্মী সংকট। আমি আমাদের বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে সেই সরকারের কাছে আমি আবেদন করব বাহরাইনের কূটনীতিক আলোচনা আরো জোরদার করে এই সমস্যাটা সমাধান করে দেওয়ার আহ্বান করব। খুব সুনামের সাথে বাহরাইনে কাজ করে যাচ্ছেন এবং তাদের ওয়ার্কার যারা আছে তাদেরও কোনো কমপ্লেন আজ পর্যন্ত শুনি নাই, খুবই ভালো যাচ্ছে। এমন আবহে দীর্ঘ 8 বছর বন্ধ থাকা বাহরাইনের শ্রম বাজার ফের চালু করতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। বাহরাইন প্রবাসীরা মনে করেন ভিসা সমস্যার সমাধান হলে বাড়বে বাংলাদেশি শ্রমিক, সুবাতাস বইবে রেমিটেন্স প্রবাহেও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ বিষয়ে জানাতে বাহরাইন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, বাহরাইনের এসি মেকানিক্যাল শিল্পে তো সাফল্যের স্বপ্ন দেখছেন প্রবাসীরা। এই পরিস্থিতিতে যদি শিগগিরই ভিসা জটিলতা সুরাহা না হয় তবে বাংলাদেশিদের জন্য এই স্বপ্ন পূরণের সম্ভাবনা কতটুকু থাকবে বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ আসিফ। আমরা জানি যে বাহরাইনে বর্তমানে প্রায় 1.5 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করে। গত 8 বছর আগে যেটা ছিল 4 লাখেরও বেশি। বর্তমানে ভিসা জটিলতার কারণে সেই সংখ্যা কমতে কমতে এখন 1.5 লাখে এসে পৌঁছেছে। এই সমস্যার সমাধান যদি ওদের ভবিষ্যতে না করা যায় তাহলে এটা আরো অনেক নিচে নামবে। আর বাহরাইন থেকে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ 10-এ বাহরাইনের অবস্থান। তো এই সমস্যার সমাধান না হলে এই অবস্থানটা আরো উপরের দিকে যাবে বলে আমি মনে করি। তো আমি এখন কথা বলবো এই বিষয়ে, এই এসি মেকানিক্যাল শিল্প নিয়ে। বাহরাইনে দীর্ঘদিন থেকে এই লাইনে কাজ করা, এসি মেকানিক্যাল শিল্পে কাজ করা একজন সফল ব্যবসায়ী, সফল মেকানিক, এসি মেকানিক ব্যবসায়ী জনাব সজীব আল রশিদের সাথে। আরিফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাহরাইন থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম। মালদ্বীপে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ
পেইডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। সেখানে মালদ্বীপের স্বাস্থ্য খাতের সংস্কার কার্যক্রমে সহযোগিতা জোরদারের বিষয়ে গঠনমূলক আলোচনা করেন তারা। গুরুত্ব আরোপ করেন প্রবাসী সম্প্রদায়ের, বিশেষ করে বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্যসেবা ও কল্যাণ নিশ্চিতে। এ সময় মালদ্বীপে চলমান WHO স্বাস্থ্য কার্যক্রম নিয়েও মতবিনিময় করেন তারা। এছাড়া হেলথ ডিপ্লোমেসি, ডায়ালগ ও স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি আয়োজনের সম্ভাবনা পর্যালোচনা করেন এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন তারা। লেবাননে ইসলামী সমাজ কল্যাণ সংগঠন লেবাননের উদ্যোগে সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৈরুতের জুন নুরাইন মসজিদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মোহাম্মদ ইলিয়াস গনি। এতে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর খলিলুর রহমান মাদানী। আলোচনায় অংশ নেন বৈরুতের জুন নুরাইন মসজিদের খতিব শায়খ ওসামা শিহাব। দারস পেশ করেন আমিনুল ইসলাম রুবেল। রাজকীয় সাজে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে লন্ডনের বাঙালি কমিউনিটিতে অনুষ্ঠিত হল নবম লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ার। ম্যান্দর পার্কের রয়্যাল রিজেন্সি হলে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির আবহে এই মেলা জমে ওঠে উৎসবের আমেজে। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রং, রূপ আর ঐতিহ্যের মেলবন্ধনে রাজকীয় জৌলুস ছড়ায় লন্ডনের বেঙ্গলি ওয়েটিং ফেয়ারের এবারের আসর। ইউকের বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ ওয়েটিং প্ল্যাটফর্ম এখন ব্রিটিশ বাংলাদেশিদের বিবাহ আয়োজনে বড় আকর্ষণ হয়ে উঠেছে। মূলত বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে মাথায় রেখেই আয়োজন করা হয় এই ওয়েটিং ফেয়ার। ফলে বরকনে এবং তাদের পরিবারের বিয়ের কেনাকাটা ও পরিকল্পনায় একটি দারুণ ক্ষেত্র বলা যায় এটিকে। আমরা মনে করি আমরা সবাই এখানে এসে আমাদের ছেলেমেয়েরা বা আমাদের অভিভাবকরা যে জায়গায় বিয়ে দিতে চান বা যেগুলো জিনিস সব কিছু একসাথে করে বাংলাদেশের কমিউনিটির মধ্যে এরকম যে একটি আয়োজন হচ্ছে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার সুহানা এবং আহাদ আহমেদ। আজকের এই অনুষ্ঠান খুব ভালো লাগছে। একসাথে নিচে অনেকটা ওয়েডিং এর যে সরঞ্জাম সব কিছু এখানে। 2016 সালে শুরু হওয়া পার্ল অ্যাডভার্টাইজিং এর আয়োজনে বিনামূল্যে প্রবেশযোগ্য এই ইভেন্টে ছিলেন শত শত দর্শনার্থী। অত্যন্ত সাকসেসফুল এবং সফলভাবে আজকে আমাদের এই ইভেন্টটা কমপ্লিট হয়েছে। তো আমরা গ্রেটফুল সবার কাছে যারা আমরা এই ইভেন্টটা সাপোর্ট করতেন। এক ছাদের নিচে বিয়ের 45টিরও বেশি প্রদর্শনী, ওয়েডিং সার্ভিস, ডিজাইনার, জুয়েলার্স, ফটোগ্রাফার, প্ল্যানার ও লাক্সারি কার সার্ভিস নিয়ে হাজির হয় জনপ্রিয় ব্র্যান্ডগুলো। Alhamdulillah, আপনার সবচেয়ে আইন, যে বিয়া হঠাৎ সাইন, ডিজাইনার্স লাগি, ব্র্যান্ডস লাগি, আপনাদের দেখাইরা গাড়ির লাগি, ভিডিওগ্রাফি, দেখো দেখাও লাঞ্জবা গাড়ি বাড়ি সবসময় খাবার হয়। আলহামদুলিল্লাহ ইটস নাইস হিয়ার। আমরা ইভেন্ট চাইয়া যেটা নতুন নতুন সবটা দেখা, এটা বোঝা যায় যে অ্যাকচুয়ালি দে ডু। নবম এই আসরে ছিল দৃষ্টি নন্দন ফ্যাশন শো। ইউকে ও দুবাইয়ের নামকরা ডিজাইনার ও মডেলরা এতে অংশ নেয়। আগামী বছর আরও বর্ণিল আয়োজনের প্রত্যাশায় পর্দা নামে এবারের ওয়েডিং আসরের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নির্বাচন শান্তিপূর্ণ নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে বিএনপিকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন তিনি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয় নির্বাচন নিরপেক্ষ করতে ভোটের আগে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে নেয়ার সুপারিশ করেছে তার দল। সেই সাথে সরকারের মধ্যে থাকা দলীয় উপদেষ্টাদের সরানোর অনুরোধ জানানো হয়। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে যায় বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। আর প্রধান উপদেষ্টার পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। 1 ঘন্টারও বেশি সময় আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা। এ সময় মির্জা ফখরুল ইসলাম জানান, সমসাময়িক কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা জানিয়েছেন বিএনপি। সেক্রেটারিয়েটে যারা এখনো আছেন তাদেরকে চিহ্নিত ফ্যাসিস্ট যে দোসর বলা হয় তাদেরকে সরিয়ে সেখানে নিরপেক্ষ কর্মকর্তা দেওয়ার জন্য আমরা বলেছি।
আমরা বলেছি যে প্রশাসনেও, জেলা প্রশাসন বিশেষ করে, সেখানেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারকে সম্পূর্ণভাবে নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাকে অপসারণ করার জন্য আমরা দাবি জানিয়ে এসেছি। তিনি আরও জানান, বৈঠকে অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়কের আদলে কাজ শুরুর পরামর্শ দেওয়া হয়। এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে এখন কেয়ারটেকার গভর্নমেন্টের আদলে নিতে হবে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টের বলতে আমরা যা বুঝাই, তত্ত্বাবধায়ক সরকার, সেই ভূমিকায় তাদেরকে যেতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডক্টর ইউনূস বিএনপির প্রতিনিধি দলকে জানান নির্বাচনের আগে যোগ্য কর্মকর্তাদের নিয়োগ দেয়া হবে, আর নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করার বিষয়ে আশ্বস্ত করেন তিনি। পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে যে সমস্ত আপনার নতুন করে নিয়োগ দেওয়া হবে বা আপনার পদোন্নতি দেওয়া হবে, সেই ক্ষেত্রে একদম নিরপেক্ষ অবস্থা নেওয়ার কথা আমরা বলে এসেছি। বুধবার প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সাথেও বৈঠক করবেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মঙ্গলবার বিকেলে আদালতে আনা হয় তাদের। এর আগে জুবায়েদের বড় ভাই এনায়েত হোসেন বংশাল থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার 3 জন ছাড়াও মামলাটিতে আসামি অজ্ঞাত আরও বেশ কয়েকজন। সোমবার প্রধান অভিযুক্ত মাহিরকে তার মা পুলিশের সোপর্দ করেন, আর বাকি 2 জনকে আটক করে পুলিশ। গত রবিবার পুরান ঢাকার আরমানি চোলার একটি বাসায় ছুরিকাঘাত হাতে নিহত হন জুবায়েদ। আর এই ছিল প্রবাসের সংবাদে। সবাইকে ধন্যবাদ।